বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। তো আজকে আমরা থার্ড পার্ট অর্থাৎ এসএসসি জিডি তোমরা সকলেই শুনেছো নিশ্চয়ই যে তোমাদের 4ই ফেব্রুয়ারি থেকে অর্থাৎ 4th ফেব্রুয়ারি থেকে তোমাদের এক্সাম স্টার্ট হচ্ছে। তাই তোমাদেরকে খুব ভালোভাবে এখন প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে? তাহলে এই প্রস্তুতিটা তোমরা কিভাবে নেবে? তো এখানে যে সমস্ত কোশ্চেনগুলো করানো হচ্ছে সেগুলো সমস্ত হচ্ছে গিয়ে 2024-এ যে 28টা শিফট হয়েছিল সেখান থেকে যে সমস্ত ধরনের জিকে এবং জিএস প্রশ্ন এসেছিল সবগুলো আমি এই তোমাদের টপ 10 ক্লাসের মধ্যে আমি করিয়ে দেবো। টপ 10 ক্লাসের আজকে হচ্ছে গিয়ে থার্ড ক্লাস অর্থাৎ ক্লাস নাম্বার 3। আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 3, যেখানে আমরা টোটাল 60টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই 60টি প্রশ্ন অর্থাৎ তোমাদের 3টে শিফট, প্রতি ক্লাসে আমি 3টে করে শিফট কমপ্লিট করছি, যাতে তোমাদের খুব তাড়াতাড়ি 2024-এর এটা শেষ হয়ে যায়। তারপরে আমি তোমাদেরকে পুরো সাজেস্টিভ তোমাদেরকে আমি কি করব, প্র্যাকটিস সেট করাবো, যেগুলো থেকে তোমাদের এর অবশ্যই পরীক্ষায় কমন পাবে, ঠিক আছে? আমি 2023, 2021, ঠিক আছে, এবং 2024 সমস্ত কিছু অ্যানালাইসিস করে কিছু প্র্যাকটিস সেট রেডি করছি, যেগুলো তোমাদের এর অত্যন্ত উপকারে আসবে। এবং তোমাদের বাকিদের মতো বা বাকি ইউটিউব চ্যানেলদের মতো আমি একদম যে 30টা 50টা, ঠিক আছে, এরকম প্র্যাকটিস সেট করাবো না। হার্ডলি তোমাদের আমি 15খানা করাবো, ঠিক আছে? 15খানা প্র্যাকটিস সেটের মধ্যে তোমরা হুবহুব কমন পেয়ে যাবে। ওকে। এই ছাড়াও তোমাদের যেটা করানো হবে সেটা হচ্ছে গিয়ে তোমাদের ম্যাথ। তোমাদেরকে আমি পুরো চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে আমি RWA যে বুক রয়েছে, RWA বুক থেকে সমস্ত কিছু সলিউশন করিয়ে দেব, যেখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে, 100% কমন পেয়ে যাবে। ওকে। দেখো, তাহলে আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের গণপরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হন? গণপরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, রাজেন্দ্র প্রসাদ। ওকে। দেখো, প্রথম কমনওয়েলথ গেম কবে অনুষ্ঠিত হয়েছিল? প্রথম কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয়েছিল 1930 সালে। তাহলে এখানে 1930 হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে। এরপরে দেখো, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনঘনত্ব সবচেয়ে বেশি? কোন কেন্দ্রশাসিত অঞ্চলের? দিল্লির কি হয়ে যাবে? দিল্লির এনসিটি। এনসিটি হয়ে যাবে সঠিক উত্তর। এনসিটি তোমাদের হয়ে যাবে এটা সঠিক উত্তর। ওকে। এরপরে দেখো, 4 নম্বর প্রশ্ন, ড্যাশ ইন্ডিয়ার প্রেসিডেন্ট অনন্ত মহেশ্বরী 2023-24 সময় নেসকম এর চেয়ারপারসন পদে নিযুক্ত হয়েছেন? এটা হয়ে যাবে তোমাদের মাইক্রোসফট। এটার উত্তর হয়ে যাবে মাইক্রোসফট। ওকে। দেখো, অর্থ এবং ব্যাংকিং এর ক্ষেত্রে SLR বলতে কি বোঝায়? SLR বলতে আমরা স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও, ঠিক আছে, এটা হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন, ভারতের ভারতের রাজ্যসভার আর প্রিসাইডিং অফিসার অর্থাৎ প্রিসাইডিং কাউন্সিল অফ স্টেটস কে ছিলেন বা কে? সেটা হয়ে যাবে উপরাষ্ট্রপতি। সেটা হয়ে যাবে তোমাদের উত্তর উপরাষ্ট্রপতি। ওকে। এরপরে দেখো, বলেছে যে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? কোন মডেলের উপর ভিত্তি করে? না, হ্যারড ডোমার মডেল। কোন মডেল? হ্যারড ডোমার মডেল। হ্যারড ডোমার মডেল। হ্যারড ডোমাল মডেলের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। ওকে। এরপরে দেখো, ভারতের অর্থ-সামাজিক এবং জাতিভিত্তিক শুমারি 2011 ড্যাশের অভাবজনিত মানদণ্ডের উপর ভিত্তি করে
এই পরিবারগুলির অবস্থানকে অন্যান্য বিভাগের অধীনে র্যাঙ্কিং প্রদান করে। সেটা ড্যাশ অভাবজনিত 7টি অভাবজনিত মানদণ্ডের উপর ভিত্তি করে। কয়টি হয়ে যাবে এখানে? 7টি হয়ে যাবে সঠিক অ্যান্সার তোমাদের। ঠিক আছে, এরপর দেখো 9 নম্বর প্রশ্ন, যেটা হয়ে যাবে পণ্ডিত ভীমসেন যোশীকে কত সালে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন দ্বারা সম্মানিত করা হয়েছিল? সেটা হয়ে যাবে তোমাদের 2009 সাল সঠিক উত্তর। ওকে, তো ভারতীয় ক্রীড়াবিদ জ্যানেট বিধি কোন ক্রীড়ার সাথে যুক্ত? জ্যানেট বিধি হয়ে যাবে স্কোয়াশের সাথে যুক্ত। ওকে, 11 নম্বর প্রশ্ন দেখো, যে ভারতে কোন ধর্মীয় অনুষ্ঠানের সময় ভক্তরা গঙ্গা নদীতে পবিত্র ডুব দেয় এবং বিশ্বাস করে যে এটি তাদের পাপ ধুয়ে দেবে। এছাড়াও নদীর তীরে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করে। সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে তোমাদের কুম্ভ মেলা। কুম্ভ মেলা, কুম্ভ মেলা হয়ে যাবে সঠিক উত্তর। এইটা হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, কুম্ভ মেলা। 12 নম্বর প্রশ্ন হচ্ছে কি, কোন রাজ্যের সরকার মুখ্যমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা ওয়াই এ ওয়াই NYAY যোজনা এর উদ্বোধনী পর্বের অংশ হিসেবে রাজ্যের গ্রামীণ এলাকায় 47,000 জনের বেশি দরিদ্র বাসিন্দাদের গৃহ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে? গৃহ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে, সেটা হয়ে যাবে তোমাদের ছত্তিশগড়। সেটা হয়ে যাবে উত্তর তোমাদের ছত্তিশগড়। ওকে, এরপরে দেখো সর্দার বল্লভভাই প্যাটেল ড্যাশ এ কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন? ড্যাশে কংগ্রেসের সভাপতি হিসেবে 1931 সালে। 1931 সালে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 14 নম্বর হচ্ছে গিয়ে নিম্নলিখিত কোন ধ্রুপদী নৃত্যটি কেরালার সাথে যুক্ত? কেরালার সাথে যুক্ত হয়ে যাবে তোমাদের মোহিনীআট্টম। মোহিনীআট্টম, ঠিক আছে, মোহিনীআট্টম হয়ে যাবে ধ্রুপদী নৃত্যটি কেরালার সাথে যুক্ত, কেরালা। ওকে, দেখো চৌম্বক ক্ষেত্র সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? সঠিক হয়ে যাবে চৌম্বক বলরেখাগুলি আবদ্ধ বক্ররেখা, বলরেখাগুলি আবদ্ধ বক্ররেখা। ওকে, দেখো 16 নম্বর প্রশ্ন, ভারতের নিম্নের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল ভারতকে একটা স্বনির্ভর এবং স্ব-উৎপাদনকারী অর্থনীতিতে পরিণত করা? সেটা হয়ে যাবে তোমাদের তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সেটার উত্তর হয়ে যাবে তোমাদের তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ঠিক আছে, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সঠিক উত্তর হয়ে যাবে। 17 নম্বর, 17 নম্বর হচ্ছে মৌর্য সাম্রাজ্যের রাজা অশোক ড্যাশের অনুসারী ছিলেন? সেটা হয়ে যাবে ড্যাশের অনুসারী। সেটা মৌর্য সাম্রাজ্যের রাজা অশোক ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী। বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। ওকে, 18 নম্বর প্রশ্ন দেখো, যে লং জাম্পে পিঠ থেকে 1 মিটার দূরত্বে অবস্থিত ড্যাশ সেমি চওড়া বোর্ড থেকে ট্যাগ করতে হয়? সেটা হয়ে যাবে 20 সেমি। কত হয়ে যাবে? 20 সেমি। দিয়েছো, স্পোর্টস রিলেটেড যে সমস্ত মেজারমেন্ট রয়েছে সেখান থেকেও তোমাদের প্রশ্ন আসে। 19 নম্বর প্রশ্ন দেখো, 2023 সালে কে পাঞ্জাবে ট্রাক্টর স্টান্ট নিষিদ্ধ করেছিলেন? ট্রাক্টর স্টান্ট নিষিদ্ধ করেছিলেন ভগবন্ত মান। ওকে, ভগবন্ত মান নিষিদ্ধ করেছিলেন। দেখো ড্যাশ হলো শেষ প্রশ্ন এই শিফটের, 20 নম্বর প্রশ্ন, ড্যাশ হলো জাতীয় বালভবনে এর একটি উদ্দেশ্য, যার উদ্দেশ্য হলো 4টি প্রধান ধারা শিশুদের সৃজনশীল সম্ভাবনা চিহ্নিত করা এবং তাদের সৃজনশীল সম্ভাবনাকে অনুসরণ ও উন্নত করতে অনুপ্রাণিত করা। মূল্যায়ন এবং নির্বাচন একটা জটিল প্রক্রিয়া এবং পদ্ধতি যার জন্য সৃজনশীল শিল্পী এবং বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের কাছ থেকে ক্রমাগত পরিমার্জন এবং ইনপুট প্রয়োজন। ঠিক আছে, যেমন জাতীয় বালশ্রী সম্মান, জাতীয় বালশ্রী সম্মান। ওকে, এরপরে দেখো
যে একটি বাল্বের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত, একটি বাল্বের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত হচ্ছে গিয়ে, এটা তোমাদের এটা তোমাদের ম্যাথের প্রশ্ন। ঠিক আছে, দেখো এরপরে তোমাদের জিকে জিএস পরের শিফটে আমরা দেখব। তো এই ক্লাসগুলো যারা করছো তারা মানে এর ফলটা তোমরা বুঝতে পারবে ঠিক পরীক্ষায় গিয়ে, যে করে কতটা তোমরা উপকারে এসেছে তোমাদের। ঠিক আছে, তো এর আগের যে দুটো ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে তোমরা প্লেলিস্ট থেকে চেক করে দেখে নিও। ঠিক আছে, তোমাদের এই পুরো 24 পুরো সেশন অর্থাৎ 28টি শিফটে যত ধরনের প্রশ্ন হয়েছে সব জিকে জিএস এক জায়গায় করে তোমাদেরকে আমি করিয়ে দিচ্ছি। ঠিক আছে, যেগুলো থেকে তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় এগুলো আসার সম্ভাবনাটা প্রবল, বা এই টাইপ তোমরা অবশ্যই কমন পাবে। এরপরে যে 15টা প্র্যাকটিস সেট করাবো যেখান থেকে তোমরা অবশ্যই অবশ্যই কমন পাবেই পাবে। ঠিক আছে, তাহলে এরপরে জিকে জিএস এর মধ্যে যে প্রথম প্রশ্ন সেটা হয়ে যাবে যে কোন নৃত্য উৎসব কেরালা পর্যটন উন্নয়ন কর্পোরেশন দ্বারা সংগঠিত হয়? ড্যাশ একটি বছরে দুবার উদযাপন করা হয়। কেরালার ত্রিবান্দ্রম অর্থাৎ তিরুবনন্তপুরম শহরে কনককুন্ন প্রাসাদ প্রাঙ্গণে একবার অক্টোবর নভেম্বর মাসে এবং তারপর মার্চ এপ্রিল মাসে আয়োজিত হয়েছিল। সেটা হয়ে যাবে কি হয়ে যাবে তোমাদের নিশাগন্ধি নিশাগন্ধি উৎসব। নিশাগন্ধি উৎসব, এটা হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত ব্যক্তিগুলির মধ্যে কে ভারতের বুলবুল বা নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামে জনপ্রিয় ছিলেন? ভারতের বুলবুল নামে পরিচিত হচ্ছে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু সরোজিনী সরোজিনী নাইডু সরোজিনী নাইডু ছিলেন একজন যিনি ভারতের এর নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামে পরিচিত। তো কৃষ্ণ রাও শঙ্কর পণ্ডিত রাজা ভাইয়া পুঞ্জওয়ালে কোন ঘরানার সঙ্গে যুক্ত? কোন ঘরানার সঙ্গে যুক্ত? সেটা হয়ে যাবে তোমাদের গোয়ালিয়র। গোয়ালিয়র গোয়ালিয়র ঘরানা। গোয়ালিয়র ঘরানা। ওকে, 4 নম্বর দেখো, সবুজ বিপ্লবের সাপেক্ষে এইচওয়াইভির পুরো নাম কি? হাই হাই এই এইচআইভির হচ্ছে এন্ডিং হাই এন্ডিং ভ্যারাইটিস। 2 নম্বরটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। 5 নম্বর প্রশ্ন দেখো, কোন মৌলটির পারমাণবিক সংখ্যা সর্বোচ্চ? এটি প্রাকৃতিকভাবে প্রাপ্ত সবচেয়ে ভারী মৌল। সেটা হয়ে যাবে আমাদের ইউরেনিয়াম। তোমরা এটা সকলেই জানো যে ইউরেনিয়াম হচ্ছে সবচেয়ে ভারী মৌল, যার প্রাকৃতিকভাবে এই একটা ভারী মৌল এবং যার পারমাণবিক সংখ্যাও সর্বোচ্চ হয়ে থাকে। ঠিক আছে, ইউরেনিয়াম ইউরেনিয়াম হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে দেখো 6, মিস্কিন স্কিমের লক্ষ্য হল ভারতীয় উপকূলে ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রকে রক্ষা করা এবং পুনর্জীবিত করা এবং এর আশেপাশের সম্প্রদায়ের আর্থ-সামাজিক অবস্থাকে উন্নত করা। সেটা হয়ে যাবে কি? ম্যানগ্রোভ। সেটা হয়ে যাবে ম্যানগ্রোভ। ছৌ নৃত্যটি নিম্নলিখিত কোন রাজ্যে বিখ্যাত? ছৌ নৃত্যটি আমাদের পশ্চিমবঙ্গে বিখ্যাত। সেটা হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গে, কারেক্ট অ্যান্সার পশ্চিমবঙ্গ। ওকে, এরপরে দেখো, দক্ষিণ ভারতের ড্যাশ ছিল একটা গ্রাম সভা যেখানে জমির মালিকরা ব্রাহ্মণ ছিলেন না? সেটা কি হবে? দক্ষিণ ভারতের ড্যাশ ছিল একটা গ্রাম সভা, উর। উর হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে দেখো, ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? এম এস স্বামীনাথনকে বলা হয়ে থাকে ভারতের সবুজ বিপ্লবের জনক। এম এস স্বামীনাথনকে বলা হয়ে থাকে ভারতের সবুজ বিপ্লবের জনক। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে মোট সাক্ষরতার হার কত? মোট সাক্ষরতার হার হচ্ছে গিয়ে 64.83%। 83%। ওকে, এরপরে দেখো যে ইভেন্ট ইভেন্ট এবং এর ধারণা সম্পর্কিত নিচের কোন জোড়াটি
কোন জোড়াটি সঠিক? সেটা হচ্ছে জ্যাভলিন জাম্পিং হয়ে যাবে, হাই জাম্প থ্রোয়িং। তাহলে দেখো ওভারের কোনোটিই সঠিক নয়, এটা দুটোই ভুল। ঠিক আছে। 12 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় ক্রীড়াবিদ অঙ্কিতা দাস কোন ক্রীড়ার সাথে যুক্ত? অঙ্কিতা দাস ছিলেন টেবিল টেনিসের সঙ্গে যুক্ত। কি হয়ে যাবে এটা? টেবিল টেনিস। টেবিল টেনিস। টেবিল টেনিসের সাথে যুক্ত। দেখো, ধ্রুপদী নৃত্যে তার অবদানের জন্য কোন মহিলা ধ্রুপদী নৃত্যশিল্পী পদ্মভূষণ এর সর্বকনিষ্ঠ প্রাপকদের মধ্যে একজন ছিলেন? সেটা হয়ে যাবে সোনাল মানসিং। সেটা হয়ে যাবে সোনাল মানসিং। সোনাল মানসিংহ। নিচের কোন দেশটি সার্কের সদস্য নয়? সার্কের সদস্য নয় হয়ে যাবে চীন। এখানে আমাদের নেপাল, ভুটান, বাংলাদেশ প্রত্যেকটা হচ্ছে গিয়ে সার্কের একটা একটা সদস্য। কেমন? 15 নম্বর প্রশ্ন দেখো, যে কোন গেমটি তার খেলোয়াড়দের সাক্ষরতার বা দক্ষতার মাত্রা মূল্যায়ন করার জন্য এলো? ঠিক আছে, যেটা হচ্ছে রেটিং স্টিমে ব্যবহার করে। সেটা হয়ে যাবে কি না দাবা। সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার তোমাদের দাবা। এরপরে দেখো 16 নম্বর প্রশ্ন, 2023 সালের আগস্ট থেকে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিসেস সেন্টার্স অথরিটি এর চেয়ারপারসন পদের দায়িত্ব গ্রহণ করলেন কে? না কে রাজারামন। কে রাজারামন। রাজা রামন। কে রাজারামন। ওকে। এরপরে দেখো 17 নম্বর কি হবে না ড্যাশ এর যে কোনো সময়ে প্রত্যেক সনদকে আহ্বান করার ক্ষমতা রয়েছে এবং উভয় সনদের বা যে কোনো সনদের সত্রাসন করতে পারেন এবং লোকসভা ভেঙে দিতে পারেন। লোকসভা ভেঙে দিতে পারেন। সেটা হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের রাষ্ট্রপতি। তোমাদের যেটা হয়ে যাবে রাষ্ট্রপতি সঠিক অ্যান্সার। এরপরে দেখো যে বলেছে আখ থেকে চিনি তৈরি অর্থনৈতিক কার্যক্রমের কোন খাতের আওতায় পড়ে? সেটা হয়ে যাবে তোমাদের দ্বিতীয় খাত। কোন খাতের আওতায় পড়ে? সেটা হয়ে যাবে তোমাদের দ্বিতীয় খাত। দ্বিতীয় খাত হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে। এরপরে দেখো যে ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্য সম্পর্কিত নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয়? সঠিক নয় হয়ে যাবে এটা উত্তর যে ভারতীয় সংবিধানের ভাগ ভি এ তে মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করা হয়েছে। ভি এ তে মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করা হয়েছে। এই শিফটের শেষ প্রশ্ন দেখো, নিম্নলিখিতদের মধ্যে কে ভারতীয় কোস্ট গার্ডের 25তম ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন? সেটা হয়ে যাবে তোমাদের রাকেশ পাল। সেটা হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর রাকেশ পাল। রাকেশ পাল হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। ওকে। এরপরে দেখো, এরপরে আমরা আলোচনা করব আর একটা শিফট যেখানে তোমাদের পুরো 60টা কোশ্চেন তখন কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে। আর আমাদের হার্ডলি 6 থেকে 7টা ক্লাস যাবে পুরো সিরিজটা কমপ্লিট করতে, যেটা তোমাদের অবশ্যই অবশ্যই অনেক উপকারে আসবে। পরে তোমাদের এর পরের শিফটে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো, দক্ষিণ ভারতের প্রথম প্রশ্ন দেখো কি লেখা আছে, যে দক্ষিণ ভারতের কেরালার ড্যাশের নামটি পৌরাণিক মায়াবী চরিত্র মোহিনীর নাম থেকে নেওয়া হয়েছে? সেটা হয়ে যাবে, সেটা তোমরা মোহিনী থেকেই তোমরা বলতে পারছো যে এটা উত্তর হয়ে যাবে তোমাদের মোহিনী আট্টম। মোহিনী আট্টম কোথাকার নাচ? এটা হয়ে যাবে তোমাদের কেরালার কেরালার নাচ। ওকে, মোহিনী আট্টম। এরপরে দেখো সেকেন্ড নম্বর প্রশ্ন, যে বেকারত্বের হারকে ড্যাশ অনুপাত হিসেবে গণনা করা হয়? বেকার শ্রমিকদের সাথে শ্রমশক্তির হার হিসেবে। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন দেখো,
রাজস্ব প্রাপ্তি সম্পর্কিত নিম্নলিখিত বিষয়গুলি পড়ুন। রাজস্ব প্রাপ্তি হলো সেই সব প্রাপ্তি যা সরকারের উপরে দাবি করে না। রাজস্ব প্রাপ্তিগুলি কর এবং নিঃশুল্ক রাজস্বে বিভক্ত। সেটা হয়ে যাবে এ এবং বি উভয়ই ঠিক। এ এবং বি উভয়ই ঠিক। ওকে, কি বলেছে দেখো, কোন বছরে অভিনব বিন্দ্রা 10 মিটার এয়ার রাইফেল ইভেন্ট অলিম্পিক গেমসে ব্যক্তিগত স্বর্ণপদক জিতে প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়েছিলেন? প্রথম ভারতীয় হিসেবে কোন বছর? সেটা হয়ে যাবে 2008-এ। কতই? 2008-এ। ওকে, এরপরে দেখো, ভারতের সবুজ বিপ্লবের জনক কত সালে দেহত্যাগ করেছিলেন? ভারতের সবুজ বিপ্লবের জনক হয়ে যাবে স্বামীনাথন। ঠিক আছে, তো কত বছর, কত সালে? তিনি 2023-এ, মনে রাখবে 2023-এ রিসেন্টলি তিনি দেহত্যাগ করেন। এরপরে দেখো, মেন্ডেলিভের পর্যায়ক্রমিক সূত্র সংশোধন করা হয়েছিল এবং ড্যাশের আধুনিক পর্যায় সারণীর ভিত্তি হিসেবে গৃহীত হয়েছিল। সেটা হয়ে যাবে পারমাণবিক সংখ্যা। কি হয়ে যাবে? পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা সঠিক উত্তর। এরপরে দেখো যে ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? সেটা হয়ে যাবে ফুটবল। ফুটবল খেলার সঙ্গে যুক্ত হচ্ছে ডুরান্ড কাপ। এরপরে দেখো 2023 সালের জুন মাসে ইউনেস্কোর কার্টিগি কর্পোরেশন বার্ষিক গ্রেট ইমিগ্রেটস তালিকায় কোন ভারতীয়কে স্বীকৃতি দেওয়া হয়েছে? সেটা হয়ে যাবে অজয় বাঙ্গা। ওকে, এবার দেখো 9, বরাহমিহির রচিত পঞ্চসিদ্ধান্তিকা জ্যোতিষবিজ্ঞানী সংক্রান্ত ড্যাশটি নিয়ম বিষয়ে আলোচনা করে? এটা হয়ে যাবে 5টি বিষয় এসে আলোচনা করে থাকে। 5টি নিয়ম বিষয়ে আলোচনা করে থাকে। এরপরে দেখো 10 হচ্ছে গিয়ে 2023 সালের অক্টোবরে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নির্বাহী এই পরিচালক পদে কাকে নিযুক্ত করা হয়েছে? সেটা হয়ে যাবে মনীষ কাপুরকে। ওকে, 11 নম্বর হচ্ছে গিয়ে দেখো যে 8 এপ্রিল 1929-এ ভগৎ সিং এবং বি কে দত্ত ড্যাশতে একটি বোমা নিক্ষেপের করেছিলেন? এটা মনে রাখবে, কেন্দ্রীয় আইনসভায়। ঠিক আছে, এটা হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। 12 নম্বর প্রশ্ন দেখো, যাত্রা লোকনৃত্যের উৎপত্তি কোন রাজ্য? যাত্রা, এই যে যাত্রা হয়ে থাকে না, এটা আমাদের পশ্চিমবঙ্গে। কেমন? এরপরে দেখো 13 নম্বর হচ্ছে পণ্ডিত শিবকুমার শর্মার নাম কোন শাস্ত্রীয় বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? শিবকুমার শর্মা হচ্ছে সন্তুরের সঙ্গে যুক্ত শিবকুমার শর্মার নাম। 14 নম্বর প্রশ্ন হচ্ছে 2023 সালের নভেম্বর অনুযায়ী ভারতের সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে? 11খানা মৌলিক কর্তব্য রয়েছে। 11খানা মৌলিক কর্তব্য রয়েছে। 11খানা মৌলিক কর্তব্য রয়েছে নভেম্বর অনুযায়ী বাংলা। ঠিক আছে, এরপরে দেখো বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের মতে এপ্রিল 2022 অনুযায়ী 2023 অর্থবর্ষে কৃষি রপ্তানির পরিমাণ মার্কিন ডলারে ইউএসডি বিলিয়ন হয়ে থাকে। সেটা হয়ে যাবে তোমাদের 43.37 বিলিয়ন। অপশন নাম্বার 3 হয়ে যাবে সঠিক অ্যান্সার। 16 নম্বর প্রশ্ন দেখো, কোন রাজ্যের সরকার গৃহলক্ষ্মী স্কিম 2023 চালু করেছিল? গৃহলক্ষ্মী স্কিম চালু করেছিল তেলেঙ্গানা। ওকে, তেলেঙ্গানা চালু করেছিল। এরপরে দেখো যে 2017 নিম্নের কোন উৎসবটি অরুণাচল প্রদেশের খামতি উপজাতির মানুষেরা পালন করে থাকে? সেটা হয়ে যাবে তোমাদের সাংকেন উৎসব। ওকে, 18 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় ক্রীড়াবিদ সন্দীপ কুমার কোন খেলার সঙ্গে যুক্ত? তীরন্দাজি। সন্দীপ কুমার ছিলেন তীরন্দাজি খেলার সঙ্গে যুক্ত। ওকে,
এরপরে দেখো, যতদিন ড্যাশের অভিরুচি ততদিন ভারতের অ্যান্টর্নি জেনারেল পদে অধিষ্ঠিত থাকবেন, সেটা হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে। এরপরে দেখো 20তে যেটা বলেছে, যে বিশ্বের দেশগুলির মধ্যে আয়তনের নিরিখে ভারতের স্থান কত। এটা সকলেই জানে যে 7তম হচ্ছে গিয়ে আমাদের ভারত, ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়া, ভারতের অবস্থান। তো আজকে আমরা অর্থাৎ 60টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে আরো এরকম 60টি করে প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং কমেন্ট করে জানিও যে পরবর্তীতে তোমরা কিরকম ক্লাস চাও, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে।